afternoon everyone. আশা করি আমার অডিও এবং ভিডিও প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে, সেটা একটু কনফার্ম করুন। ঠিক আছে ম্যাডাম। Good afternoon. Okay, thank you. So আজকে আমাদের আবার আরেকটা নতুন ক্লাস শুরু হচ্ছে এবং আমরা মোটামুটি ভাবে অনেকটাই কভার করে এসেছি। মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যেও একটা চ্যাপ্টার আমরা অলরেডি শুরু করে ফেলেছি। তো আজকে আমরা মাইক্রোনিউট্রিয়েন্টের যেটা লাস্ট অর্থাৎ মিনারেলের যে চ্যাপ্টার সেইটা শুরু করব। ওকে, সো মিনারেলের চ্যাপ্টারটা শুরু করতে গেলে যেটা তার আগে বেসিক্যালি মিনারেলস এর কিছু বেসিক ইনফরমেশন সেগুলো আমরা জেনে নেব। তো চলুন তাহলে শুরু করা যাক আমাদের ক্লাসটা আজকে মিনারেলস নিয়ে। আচ্ছা, তার আগে যারা যারা আনমিউটেড রয়েছেন প্লিজ একটু মিউট রাখবেন নিজেদের। আচ্ছা, তো যেটা শুরু করছি মিনারেলস নিয়ে। মিনারেলস বা বাংলা এটাকে আমরা খনিজ লবণ কিছু বলে দেখতে থাকি। পাওয়া যাচ্ছে না তো। ভিডিও আসছে না আপনার? না না, এটা কি সবারই হচ্ছে? ভিডিও আসছে না? দেখা যাচ্ছে ম্যাডাম। না ঠিক আছে, ওনার প্রবলেম ও হচ্ছে। আপনি তাহলে বোধহয় আচ্ছা আচ্ছা, উপরের দিকে ঠিক আছে, চলে দেখছি। গেছেন। হ্যাঁ তো হ্যাঁ, দেখছি। ওটা একটু হ্যাঁ, সেইটা একটু বোধহয় আপনারা স্লাইড চেঞ্জ করে ফেলেছেন, সেই জন্য হচ্ছে। আচ্ছা, তো যেটা শুরু করছি মিনারেলস নিয়ে শুরু করব এবং মিনারেলস বা এটাকে বাংলায় আমরা বলে থাকি খনিজ লবণ। ঠিক আছে, কোথায় পাই এটা আমরা এই মিনারেলস গুলো? ইউজুয়ালি খনিজ লবণ আমরা পাই মাটির মধ্যে। অর্থাৎ যেভাবে একটা ফসল সেটা কাল্টিভেট যেভাবে করা হচ্ছে, অর্থাৎ যে জায়গায় সেটা কাল্টিভেটেড হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা মিনারেলসটাকে ইউজুয়ালি পেয়ে থাকি। মিনারেলসটাকে কেন মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে রাখা হয়? কারণ ভিটামিনের মতোই মিনারেলসও কিন্তু আমাদের সারাদিনের প্রয়োজনীয়তাটা ভীষণই কম। মিলিগ্রামে আমরা সেটাকে ধরি, মিলিগ্রাম মানে মাইক্রোগ্রাম থেকে মিলিগ্রামের মধ্যেই কিন্তু এর রিকোয়ারমেন্টটা আমরা বেঁধে রাখতে পারি। এবং যারা আনমিউট রয়েছেন প্লিজ মিউট রাখবেন। এবং এই মিনারেলস এর মধ্যেও আমরা আবার দুটো ভাগ দেখতে পাই। যেরকম ভিটামিনস এর ক্ষেত্রে আমরা দুটো ভাগ করেছিলাম ডিপেন্ডিং অন দ্য সলিউবিলিটি, লাইক ফ্যাট সলিউবল এবং ওয়াটার সলিউবল। মিনারেলস এর ক্ষেত্রে এর যে রিকোয়ারমেন্টটা রয়েছে, ডেইলি রিকোয়ারমেন্ট, সেই ডেইলি রিকোয়ারমেন্টের উপরে বেস করে আমরা আবার মিনারেলস কে দুটো ভাগে ভাগ করে দিই। একটা হচ্ছে ম্যাক্রো মিনারেল, আরেকটা হচ্ছে মাইক্রো মিনারেল বা ট্রেস মিনারেল বা ট্রেস এলিমেন্ট বলতে পারি। কি আনমিউট রয়েছেন আমি তো বুঝতে পারছি না এখান থেকে, প্লিজ একটু মিউট রাখবেন। ওকে, এবারে ম্যাক্রো মিনারেল কেন বলা হচ্ছে? ম্যাক্রো মানে যাদের প্রয়োজনীয়তা, যে মিনারেলস গুলোর প্রয়োজনীয়তা আমাদের সারা দিনের ডায়েটের মধ্যে অনেকটা অনেকটা মানে মিলিগ্রামেই কিন্তু তার প্রয়োজনীয়তা আমাদের সারাদিনের ডায়েটে নিয়ার অ্যাবাউট 100 মিলিগ্রামেরও বেশি, তাদেরকে আমরা বলবো ম্যাক্রো মিনারেল। এবং এই ম্যাক্রো মিনারেল গুলোই আমাদের মানে টোটাল হিউম্যান বডির মূল যে ভিত সেটাকে তৈরি করে। অর্থাৎ এগুলো যদি না থাকে তাহলে আমরা একেবারেই মানে একটা মুহূর্তের জন্য সুস্থ থাকতে পারবো না বা নিজেদের প্রপার স্ট্রাকচারে থাকতে পারবো না। সেই জন্য এগুলোকে বলা হয় ম্যাক্রো মিনারেল, যার মধ্যে আমরা পাই ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। এই ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এরা একসঙ্গে আমাদের এন্টায়ার স্কেলিটাল সিস্টেমটাকে ডেভেলপ করে। এছাড়াও থাকে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরিন বা ফ্লোরাইড। এই সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন একসঙ্গে আমাদের নার্ভাস সিস্টেমটাকে মেনটেন করে, নার্ভ সিগন্যালিং গুলোকে মেনটেন করে। এবং এদের প্রয়োজনীয়তা আমাদের সারাদিনের ডায়েটে কিন্তু 100 মিলিগ্রামেরও বেশি হয়, তাই এদেরকে আমরা বলছি ম্যাক্রো মিনারেল। ট্রেস এলিমেন্ট বা মাইক্রো মিনারেল বলবো যাদের প্রয়োজনীয়তা আমাদের সারাদিনের ডায়েটে 100 মিলিগ্রামের কম হয়। তার মধ্যে প্রচুর মিনারেলস রয়েছে, যার মধ্যে
প্রধান ইম্পর্টেন্ট মিনারেল হচ্ছে আয়রন। এবং আয়রনের আমাদের বডিতে এতটাই ইম্পর্টেন্স রয়েছে, যদি আমি এর রিকোয়ারমেন্টটাকে সরিয়ে রাখি, তাহলে শুধু যদি ইম্পর্টেন্সের কথা ভাবি, তাহলে আয়রনকে কিন্তু ম্যাক্রো মিনারেলস এর সাথে তুলনা করা যায়। মানে ম্যাক্রো মিনারেলস এর মধ্যে আয়রনকে আমরা রাখতে পারি, যদি আয়রনের ডেইলি রিকোয়ারমেন্টের কথা ভুলে গিয়ে শুধুমাত্র ইম্পর্টেন্সে নজর দিই। এছাড়াও যে ট্রেস এলিমেন্ট বা যে মাইক্রো এলিমেন্টস গুলো থাকে, তার মধ্যে আমরা জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, আয়োডিন, ফ্লুরিন, এরকম প্রচুর, সেলেনিয়াম, যেটা এখন ভীষণ মানে ইদানিং কালে সেলেনিয়ামের প্রয়োজনীয়তাও আমরা অনুভব করছি। তো এই মিনারেলস গুলোকে কিন্তু আমরা দেখতে পাই। প্রথমেই কথা বলবো ক্যালসিয়ামকে নিয়ে। সো ক্যালসিয়াম বললে প্রথমেই ক্যালসিয়ামের ক্ষেত্রে যেই কথাটা আসে, সেটা হচ্ছে ক্যালসিয়াম মানে আমাদের বোন ফরমেশনে হেল্প করবে। অবশ্যই কিন্তু ক্যালসিয়ামের এটা একটা মেজর ফাংশন, আমরা বলবো যে আমাদের বোন ফরমেশনে হেল্প করছে। কিন্তু ক্যালসিয়ামের আরো কিছু কাজ থাকে। এই যে ক্যালসিয়াম আমাদের বোন ফরমেশনে হেল্প করছে, এটা কিন্তু ক্যালসিয়াম নিজে থেকে কোনো কাজ করছে না। ক্যালসিয়াম অ্যাকচুয়ালি আমাদের বডিতে স্টোর থাকতে পারে। সেই স্টোর হওয়ার জায়গাটা হচ্ছে আমাদের বোনস। তাই আমার বোনস এর মধ্যে ক্যালসিয়ামটা আমি যত বেশি স্টোর করতে পারবো, আমার বোনসটা তত বেশি স্ট্রং হবে। অর্থাৎ একটা পাইপের মধ্যে আমি যদি আরো বেশ কিছু জিনিস ভরে দিই, তাহলে যে ফাঁপা ব্যাপারটা ছিল সেটা থাকবে না। ফাঁপা হলে সেটা অনেক বেশি হালকা হবে, কিন্তু সেটা যদি সলিড হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো কি সেটা অনেক বেশি মজবুত হচ্ছে। সেটা হচ্ছে ক্যালসিয়ামের একটা আলাদা কাজ। বাট ক্যালসিয়াম আমাদের বডির মধ্যে শুধু বোন ফর্মেশন করে না, অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কাজ করে আমাদের ব্লাডের মধ্যে থেকে। আমরা খাবার থেকে যে ক্যালসিয়ামটা পাচ্ছি, তার 90 থেকে 99% অব্দি ক্যালসিয়াম কিন্তু আমাদের বোনস এর মধ্যে স্টোর হয়ে যায়। কিন্তু বাকি এই যে 1 to 10%, এটাই আসল আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। এটা আমাদের পুরো বডির মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়। তার মধ্যে ম্যাক্সিমামটা থাকে আমাদের ব্লাডেতে। এই ব্লাডের মধ্যে থেকে এবার কিছু কাজ করে, সেটা আমরা জানবো। তার আগে কি জানবো যে ক্যালসিয়ামের সোর্সেস গুলো কি। আগেন এইটা নিয়ে, ক্যালসিয়ামের সোর্স নিয়ে আমাদের একটা মিথ রয়েছে যে দুধ এবং মাছ, এই দুটোর মধ্যেই ক্যালসিয়াম পাওয়া যায়। বিশেষ করে দুধ, মানে দুধ না খেলে ক্যালসিয়াম আসবে না, এরকম একটা ধারণা কিন্তু আমাদের বহু ছোট থেকে তৈরি হয়ে যায়। বাট অ্যাকচুয়ালি সেটা একেবারেই নয়। ইনফ্যাক্ট যদি আমরা দুধের ক্যালসিয়াম কন্টেন্ট দেখি, তাহলে দেখবো যে সেখানে হয়তো পার 100 গ্রাম 120 মিলিগ্রাম হয়তো ক্যালসিয়াম রয়েছে। সেই জায়গায় যে প্লান্ট ফুড গুলোর কথা বলবো, সেই প্লান্ট ফুডে ক্যালসিয়ামের কোয়ান্টিটি অনেক বেশি। তাই যারা দুধ খেতে পারেন না, তাদের জন্য এমন নয় যে ক্যালসিয়াম শরীরে আসবে না। ঠিক আছে, কি কি প্লান্ট ফুড? যেমন এখানে আমি একটা নাম্বার অফ প্লান্ট ফুডস দেখছি, লাইক বিভিন্ন ধরনের লিফি ভেজিটেবলস, সেটা মেথি শাক, ধনেপাতা, সজনে শাক, এই ধরনের যত লিফি ভেজিটেবলস রয়েছে, তার মধ্যেও আমরা প্রচুর ক্যালসিয়াম পাই। বিভিন্ন ধরনের দানা, যার মধ্যে তিল দানা, পোস্ত দানা, এগুলোর মধ্যেও আমরা অনেকটা পরিমাণে কিন্তু ক্যালসিয়াম পেয়ে থাকি। এবং সারাদিনে আমাদের যে প্রয়োজনীয়তা ক্যালসিয়ামের থাকে, সেটা হচ্ছে 600। এটা প্রত্যেকটা অ্যাডাল্ট লোকের জন্যই কিন্তু, প্রত্যেকটি অ্যাডাল্ট মানুষের জন্য এই 600 মিলিগ্রাম পার ডে বেসিসে আমার ক্যালসিয়াম নেওয়া উচিত। এবার কেন বলা হয় যে মাছের মধ্যে ক্যালসিয়াম বেশি? কাঁটাযুক্ত মাছ, কারণ সেই কাঁটাযুক্ত মাছ যদি আপনি খাচ্ছেন, মানে সেখানে ক্যালসিয়াম রয়েছে, সেই কাঁটাটার মধ্যে ক্যালসিয়াম রয়েছে। তাই আপনি যখন কাঁটাটা খেতে পারবেন, তখনই কিন্তু সেই মাছ থেকে ক্যালসিয়ামটা আপনার বডিতে আসবে। এবং দুধের ক্ষেত্রে কেন বলা হয়?
এই ক্ষেত্রে আমাদের জানা দরকার কিছু ফ্যাক্টরের কথা, যেই ফ্যাক্টর গুলো ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে বাড়িয়ে দেয়। তার মধ্যে প্রথম ফ্যাক্টর হচ্ছে ল্যাকটোজ, অর্থাৎ মিল্ক সুগার যেটাকে আমরা বলে থাকি। ল্যাকটোজ এই যে ডাইস্যাকারাইডের মধ্যে ল্যাকটোজ সুগারটা ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে ভালো করতে পারে। তাই ল্যাকটোজ একমাত্র আমরা কিন্তু দুধেতে পাই, সেই জন্যই বলা হয় দুধের থেকে আমরা ক্যালসিয়াম পাচ্ছি। অ্যাকচুয়ালি দুধের থেকে বিষয়টা হচ্ছে এটাই যে দুধের থেকে আমরা যে পরিমাণ ক্যালসিয়ামটা পাচ্ছি সেটা আমরা খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবো। ওকে, এটা একটা ক্যালসিয়াম অ্যাবজর্পশনের ইনক্রিজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। নেক্সট ফ্যাক্টর কি থাকে? ভিটামিন ডি, যেটা আমরা ভিটামিনের চ্যাপ্টার পড়ার সময়ও বলেছিলাম। ভিটামিন ডিও কিন্তু আমার বোনস এর মধ্যে ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করাতে সাহায্য করে। নেক্সট ফ্যাক্টর হচ্ছে ফসফরাস। ফসফরাস আরো একটা মিনারেল, যেই মিনারেলের কাজ এই ক্যালসিয়ামের মতোই, অর্থাৎ আমাদের বোন ফরমেশনে হেল্প করে ফসফরাস। এবং ক্যালসিয়াম ও ফসফরাসের যে রেশিওটা সেটা হওয়া উচিত 2:1, মানে যতটা পরিমাণ ক্যালসিয়াম তার অর্ধেক পরিমাণ ফসফরাস আমাকে রাখতে হবে। এখানেও একটা সমস্যা রয়েছে, যদি ফসফরাসের পরিমাণ বেড়ে যায়, মানে ক্যালসিয়ামের থেকে যদি ফসফরাসের পরিমাণ বেড়ে যায় তাহলেও কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না। তাই ফসফরাস যদি এক্স্যাক্টলি ক্যালসিয়ামের হাফ পোর্শন থাকে তাহলে আমার বডিতে ক্যালসিয়াম অ্যাবজর্পশন ভালো হবে। এইগুলো থাকে কিছু ইন্ট্রিনসিক ফ্যাক্টর বা এনহ্যান্সিং ফ্যাক্টর। এরপর আসি কিছু ডিক্রিজিং ফ্যাক্টর, অর্থাৎ ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে এমন কি ফ্যাক্টর রয়েছে যারা ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে কমিয়ে দিতে পারে। এগুলোর মধ্যে কয়েকটা ফ্যাক্টরের নাম আমরা দেখব। যেরকম একটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? অক্সালিক অ্যাসিড বা এটাকে অনেক সময় আমরা বলে থাকি অক্সালেট। এটা এমন একটা ফ্যাক্টর যেটা আমরা পাই স্পিনাচের মধ্যে। কাঁচা অবস্থায় যদি আমরা স্পিনাচ নিই তাহলে স্পিনাচ অর্থাৎ পালং শাকের মধ্যে আমরা কিন্তু অক্সালিক অ্যাসিড পাই, যেটা আমাদের বডিতে যে ক্যালসিয়াম রয়েছে সেটাকে প্রপারলি অ্যাবসর্ব হতে দেয় না। কি করে? এই অক্সালিক অ্যাসিড বা অক্সালেট ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে ক্যালসিয়াম অক্সালেট, অর্থাৎ ক্যালসিয়ামকে বাইন্ড করে রাখে, ওকে ফ্রিলি মুভ করতে দেয় না। তাহলে এটা হচ্ছে একটা ডিক্রিজিং ফ্যাক্টর। এবার আমরা যদি স্পিনাচ খুব বেশি পরিমাণে ইউজ করছি এবং সেটা সবসময় র ফর্মে নিচ্ছি, সবসময় কাঁচা, তাহলে আমার বডিতে অক্সালিক অ্যাসিডের পরিমাণ বাড়বে। ঠিক আছে? তাহলে স্পিনাচকে আমায় কিভাবে নিতে হবে? হালকা ব্লাঞ্চ করে আমি নিতে পারি, অর্থাৎ গরম জলে হালকা ভাপিয়ে বা ঠান্ডা জলে ভিজিয়ে রেখে তারপরে সেটা আমি নিতে পারি, তাহলে এই অক্সালিক অ্যাসিডটা ডিস্ট্রয় হয়ে যাবে। আরো একটা ফ্যাক্টর থাকবে যেটাকে বলা হয় ফাইটিক অ্যাসিড বা ফাইটেট। ফাইটিক অ্যাসিড এটাও আমরা পাই ইউজুয়ালি যে হোল গ্রেনস রয়েছে, সেই হোল গ্রেনস এর যে আউটার লেয়ারটা থাকে সেখানে আমরা পাই এই ফাইটিক অ্যাসিড, যেটা ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে ক্যালসিয়াম ফাইটেট। কিসের মধ্যে পাবো? ওটস এর মধ্যে। ওটস কে মানে একদম
আনপ্রসেসড ওটস যেটা, সেটাকে যদি আমরা ডাইরেক্ট নিয়ে নিই তাহলে কিন্তু এই ফাইটিক অ্যাসিডটা ডেস্ট্রয় হয় না। তাই তার জন্য আমাকে কি করতে হবে, ওটস এর মধ্যেও থাকে, বিভিন্ন ডালের মধ্যেও থাকে, তার জন্য যেটা করতে হবে এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। প্লেন জলে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারি, সেটা আধ ঘন্টা 1 ঘন্টাও হতে পারে, সারা রাত ভিজিয়ে রাখতে পারলে আরো ভালো। এবার এই জলটাকে যখন আমরা ডিসকার্ড করে দেবো, তার ফলে এই ফাইটিক অ্যাসিডটাও চলে যায়, এবং তখন আমরা যদি ওটা নিই তাহলে সেটা আমার বডিতে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে কিন্তু কোনো বাধা সৃষ্টি করে না। তাহলে এই দুটো মেজর ফ্যাক্টর আমরা বলতে পারি ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে যারা ডিক্রিজ করতে পারে। ওকে, এবার আসবো ক্যালসিয়ামের ফাংশনের ক্ষেত্রে। আচ্ছা, এইটার মধ্যে কারোর কোনো ডাউট? এটা সবার বোঝা গেছে তো? আশা করি এটা বোঝা গেছে। হ্যাঁ ম্যাম। শোনা গেল না? ওকে ওকে, এবারে আসবো ক্যালসিয়ামের ফাংশনের ক্ষেত্রে। একটা প্রশ্ন ছিল ফাংশন কি? হ্যাঁ বলুন। ম্যাম, বলছি বলুন। যে ওটসের যেটা বললেন, ওটসটা তো জলে ভিজিয়ে তো ফুলে যাবে, হুম। তাহলে ওই জলটা তো তাহলে তো ওইখানেই তো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে মানে ওটসটাতে, তাহলে ওটা কি খাওয়া ওটাতে খুব ওটাতে কিছু হয়? হ্যাঁ হ্যাঁ, না না না। আচ্ছা জলে ভিজিয়ে ফুলে যাচ্ছে মানে জলটা অ্যাবজর্ব করছে, কিন্তু ফাইটিক অ্যাসিডটা ডিস্ট্রয় হয়ে যায় তাতে। ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা কথা বলবো ক্যালসিয়ামের ফাংশন নিয়ে। প্রথম ফাংশন যেটা আমরা বলছি বোন স্ট্রাকচারের ক্ষেত্রে। বোন স্ট্রাকচারের ক্ষেত্রে কি হয়, এই যে বললাম ক্যালসিয়াম 90% আমাদের বোনস এর মধ্যে থাকে এবং বাকি 10% মতো আমার পুরো বডিতে ছড়িয়ে থাকে। এই কাজে সাহায্য করে দুটো সেলে। কি কি সেল? আচ্ছা, তার আগে ক্যালসিটোনিন বলে একটা হরমোন রয়েছে, এই হরমোনটাও কিন্তু এখানে কাজ করে, এবং যে দুটো সেলের কথা বলবো তার নাম হচ্ছে অস্টিওক্লাস্ট, আরেকটা হচ্ছে অস্টিও আরেকটা হচ্ছে অস্টিওব্লাস্ট। এবার এই দুটো সেলের কাজ কি? প্রথম বলবো অস্টিওব্লাস্টের। অস্টিওব্লাস্ট কি করছে, আমার খাবারের থেকে যে ক্যালসিয়ামটা আমি পেলাম সেটাকে আমার বোনস এর মধ্যে স্টোর করে রাখতে হেল্প করে এই অস্টিওব্লাস্ট। তাহলে ফুড থেকে বোনসে ক্যালসিয়ামকে স্টোর করছে অস্টিওব্লাস্ট। এবার অস্টিওব্লাস্টের পরিমাণ কিন্তু আমাদের বডিতে সবসময়, মানে আমাদের বোনস এর মধ্যে এই অস্টিওব্লাস্ট সেলের সংখ্যাটা বেশি হয়, যাতে করে বেশি বেশি করে ক্যালসিয়াম স্টোর করা যায় এবং কিছুটা ক্যালসিয়াম আমাদের ব্লাডেতে চলে যায়। এবার বডি যখন দেখছে যে আমার ব্লাডেতে ক্যালসিয়াম লেভেল কমে যাচ্ছে, তখন এই অস্টিওক্লাস্ট সেলটাকে তৈরি করে। এই কাজটা কি করে, আমাদের বোনস থেকে ব্লাডের মধ্যে ক্যালসিয়ামটাকে রিলিজ করায়। বোনস থেকে ব্লাডে নিয়ে যাচ্ছে ক্যালসিয়ামটাকে, যেটুকু পরিমাণ দরকার হচ্ছে সেইটুকু পরিমাণ আমাদের ব্লাডেতে পাঠিয়ে দিচ্ছে। কেন ব্লাডেতে পাঠানো দরকার, তার জন্যই আমাদের বাকি ফাংশনস গুলো দেখতে হচ্ছে। নার্ভ ইম্পালশনের জন্য, অর্থাৎ এই যে সিগন্যাল দিচ্ছে আমার শরীরের কোথায় কি হচ্ছে, এই যে সিগন্যালটা আমি পাচ্ছি সেটা আমার ব্লাডের মধ্যে ক্যালসিয়াম আছে বলে। আমার হার্ট পাম্প করছে ক্যালসিয়ামের জন্য। ক্যালসিয়ামের মানে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে ক্যালসিয়ামও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কোথাও আমার বডিতে কেটে গেলে সেই জায়গাটাতে আবার রক্তটা বন্ধ হয়ে যাচ্ছে, ব্লাডটা ক্লট হচ্ছে, সেটাও ক্যালসিয়ামের কারণে। কোথাও কোনো জায়গা হয়তো কেটে গেছে, জায়গাটা সেলাই করার পরে জায়গাটা কিছুদিন পরে আবার জুড়ে যাচ্ছে, উন্ডটা হিল হচ্ছে ক্যালসিয়ামের কারণে। তাহলে এই যে কাজগুলো, এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত দরকার, বিশেষ করে হার্ট পাম্পিং
এবং নার্ভ ইম্পালশন, এগুলো প্রতিনিয়ত দরকার। তাই ব্লাডেতে কোনোভাবেই ক্যালসিয়ামের পরিমাণকে কমতে দেওয়া যাবে না। তাই ইউজুয়ালি যদি আমরা আমাদের ক্যালসিয়াম লেভেল চেক করি, ব্লাডেতে যদি আমরা চেক করি, তাহলে কিন্তু খুব একটা ক্যালসিয়াম কম দেখতে পাই না। কারণ যখনই কম হবে তখনই বোনস থেকে আসবে, যখনই কম হবে তখনই বোনস থেকে আসবে। কারণ বডি জানে বোনসে তো প্রচুর ক্যালসিয়াম জমে রয়েছে, তাই একটুখানি 1% নিয়ে নিলে কোনো অসুবিধা নেই, সত্যিই কোনো অসুবিধা নেই। কিন্তু যে 1%টা নিয়ে নিচ্ছে সেইটাকে তো আমাকে আবার রিপ্লেনিশ করতে হবে। সেই রিপ্লেনিশটা আমি কোথা থেকে করবো? ফুড থেকে। এবার দীর্ঘদিন ধরে যদি কেউ ক্যালসিয়াম যুক্ত খাবার না খায়, তখনই কিন্তু তার বোনসে প্রবলেম শুরু হয়। হাঁটুর ব্যথা, পায়ে ব্যথা এবং ভিটামিন ডি এর ক্ষেত্রে আমরা যে প্রবলেম গুলো পড়েছিলাম, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওম্যালেশিয়া, এই সমস্যাগুলো কিন্তু তখন শুরু হবে যখন আমি ক্যালসিয়ামটা খাবার থেকে নেব না। কারণ ব্লাডে ক্যালসিয়াম কোনোভাবেই কম হবে না। এবং তাই জন্য কারোর যদি ক্যালসিয়াম চেক করার হয়, তাহলে ব্লাড ক্যালসিয়াম লেভেল মানে সেরাম ক্যালসিয়াম লেভেল চেক না করে আমরা যদি কারোর বোন মিনারেল ডেন্সিটি চেক করতে পারি, বিএমডি টেস্ট বলা হয় যেটাকে, বোন মিনারেল ডেন্সিটি, এইটা যদি চেক করা যায়, সেটা একটা আলাদা ইনস্ট্রুমেন্টাল চেক আপ হয়, সেটা যদি করা যায় তখন কিন্তু অনেক কারেক্ট রেশিও আমরা পাই আমাদের অ্যাকচুয়ালি বোনসের কন্ডিশনটা কেমন রয়েছে। ওকে, এই ফাংশনস গুলো আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখে থাকি। বোঝা গেল এগুলো? এগুলোর মধ্যে কারোর কোনো ডাউট? নো ম্যাম। ওকে, ভেরি গুড। এবার আসবো ডেফিসিয়েন্সি। তো জানলাম ভিটামিন ডি এর ক্ষেত্রে যা যা ডেফিসিয়েন্সি পড়েছিলাম, ক্যালসিয়ামেরও কিন্তু সেম একই ডেফিসিয়েন্সি হবে। বাট এক্সেস হলে কি হবে? ইউজুয়ালি ক্যালসিয়াম এক্সেস হয় না, মানে যেটা হয় সেটা বোনসে স্টোর থাকে। বাট অনেক ক্ষেত্রে আমরা ইনফ্যাক্ট আমরা পরবর্তীকালেও পড়বো, কিডনি স্টোনের ক্ষেত্রে একটা ধরন হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেট স্টোন ফরমেশন হয় কিডনি স্টোনের একটা ধরন। তাহলে সেটা কেন হচ্ছে? এমনটা কিন্তু নয় ক্যালসিয়াম বডিতে বেড়ে গেছে বলে স্টোন ফরমেশন হয়েছে, এই ধারণাটাও কিন্তু অনেকের মধ্যে রয়েছে। যদি আমি এক্সেস ক্যালসিয়াম নিই তাহলে সেটা স্টোন ফর্ম করবে, সেটা নয়। বেসিক্যালি হচ্ছে আপনি যে ক্যালসিয়ামটা নিচ্ছেন, ধরুন আপনি কোনো মেডিসিনের থ্রু দিয়ে নিচ্ছেন, তাহলে তার মধ্যে শুধু তো ক্যালসিয়াম থাকে না। সেই মেডিসিনটাকে, সেই ট্যাবলেটটাকে তৈরি করতে গেলে তার কিছু বাইন্ডার্স লাগে, ঠিক আছে? এই বাইন্ডার্স গুলো অনেক সময় আমাদের বডি থেকে বেরোয় না। এবং তার সাথে আমার ডায়েটের মধ্যে যদি অক্সালেট বেশি থাকে, আমি যদি খাবার থেকে বা কোনো সাপ্লিমেন্ট থেকেও অক্সালেট পাই, তখন ওই যে ক্যালসিয়ামটা আমি নিচ্ছি সেটা আমার বডিতে অ্যাবজর্ব হতে দিল না। তখন ক্যালসিয়ামটা বাইন্ড হয়ে গেল ওদের সাথে, অ্যাবজর্বই হলো না, তখন সেটা স্টোন ফর্ম করে। আদারওয়াইজ কিন্তু ক্যালসিয়ামের এক্সেস হওয়ার চান্সটা থাকে না, ঠিক আছে? অনেকেরই আরো একটা বিষয় থাকে যে হাড় বেড়ে যায়, এটাও অনেকে একটা মানে খুব কনফিউশন থাকে যে হাড় বেড়ে যাওয়া মানে তাহলে বোধহয় বেশি করে ক্যালসিয়াম ডিপোজিট হচ্ছে। সেটাও নয়, হাড় বেড়ে যাওয়া মানেও আমাদের বডিতে কোনো একটা ইনফ্লামেশন হচ্ছে। ইনফ্লামেশনের কারণে বডি বিভিন্ন জায়গায় এই সোয়েলিংটা হচ্ছে, এবং এক একটা জায়গা টক্সিনস গুলো অ্যাকিউমুলেট হয়ে সেই জায়গাটা ফুলে যাচ্ছে। এবং যাদেরই হাড় বেড়ে যাওয়ার প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো তাদের প্রচন্ড ব্যথা হয়, সেই জায়গাটা কখনো গরম হয়ে থাকে, জ্বালা ভাব হয়, এরকম একটা বিষয় আমরা দেখে থাকি। এটা কিন্তু সিম্পলি একটা ইনফ্লামেশন। কখন হবে? যখন আমার বডিতে যা যা খাবার আমি খাচ্ছি সেগুলো প্রপারলি ডাইজেস্ট হবে না তখন। ওকে, এই গেল আমাদের ক্যালসিয়ামের কথা। ক্যালসিয়ামের সাথেই যেটার কথা বললাম সেটা হচ্ছে ফসফরাস, মানে ক্যালসিয়ামের বন্ধু হচ্ছে ফসফরাস। এই ম্যাম ফসফরাস, হ্যাঁ বলুন। ম্যাম একটা প্রশ্ন ছিল।
বলছি ম্যাম, তাহলে ওই যে স্পন্ডালাইসিসের ব্যাপারটাও কি এটা থেকেই হয়? স্পন্ডালাইটিস নার্ভ রিলেটেড সমস্যা অনেকটা। নার্ভের সাথে সাথে মানে আমাদের নার্ভ সেলগুলো, নার্ভ টিস্যুগুলো যখন প্রপারলি কাজ করে না এবং সেখানে যখন ইনফ্লামেশন তৈরি হয় আর তার সাথে বোনস এর স্টিফনেস যখন তৈরি হয়ে যায়, এই সবটা মিলিয়ে তখন স্পন্ডিলাইটিসের প্রবলেম আসে। ঠিক আছে? আচ্ছা, এবারে বলছিলাম ফসফরাসের কথা। তো ফসফরাস যেরকম আমাদের বোন ফর্মেশনে হেল্প করছে, অর্থাৎ আমাদের এন্টায়ার গ্রোথ, ডেভেলপমেন্ট এবং মেনটেনেন্সে হেল্প করছে, একই সাথে ফসফরাস কিন্তু আমাদের জেনেটিক্যাল ফাংশনস গুলোকে ইমপ্রুভ করে, অর্থাৎ এই যে ডিএনএ আরএনএ সিনথেসিস এগুলোকে ইমপ্রুভ করতে সাহায্য করে ফসফরাস। ফসফরাস আমরা কিসে পাবো? যেই খাবারগুলোর মধ্যে আমরা ক্যালসিয়াম পাচ্ছি সেই খাবারগুলোতেই কিন্তু আমরা ফসফরাস পেয়ে যাই এবং এক্সাক্ট রেশিওতেই পেয়ে যাই, মানে ক্যালসিয়ামের অর্ধেক কোয়ান্টিটিতেই কিন্তু আমরা ফসফরাস পাই। তাই আলাদা করে ফসফরাস নিয়ে কিন্তু আমাদের খুব একটা বেশি চিন্তার কারণ থাকে না। এবং ফসফরাসের যখন কাজগুলো দেখবো সেগুলোও কিন্তু আমরা দেখবো অলমোস্ট ক্যালসিয়ামের মতোই। বোন স্ট্রং করছে, আমার যে ব্রেন অর্থাৎ নার্ভাস সিস্টেম সেটাকে ভালো রাখছে। এর সাথে ফসফরাস আরো একটা কাজ করে, সেটা হচ্ছে এনার্জির ক্ষেত্রে। এই যে এটিপি বলি, এটিপি পুরো নাম আমরা কি জানি? এটিপি পুরো নাম কি? এখানে এই যে পিটা রয়েছে, পি মিনস ফসফরাস। তো এটিপি হচ্ছে এনার্জি কারেন্সি বলা হয়, অর্থাৎ এটিপি মানেই এনার্জি। এনার্জি যখন কনভার্ট হচ্ছে সেটাই হচ্ছে ফসফেট বা ফসফরাস। তাই ফসফরাসের আরো একটা কাজ হচ্ছে আমাদেরকে এনার্জি দেওয়া। নেক্সট বলবো মিনারেলস এর কথা। নেক্সট ম্যাক্রো মিনারেল হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কাজ তো অবশ্যই বোনস ডেভেলপমেন্ট, যেটা ক্যালসিয়াম ফসফরাসের মতোই থাকে। এবং ম্যাগনেসিয়াম আমরা কি থেকে পাবো এটা আইডেন্টিফাই করাটা ভীষণ ইজি। মানে যেই খাবারগুলোর কালারটা গ্রিন, গ্রিন মানে তাতে রয়েছে ক্লোরোফিল। এই ক্লোরোফিল পিগমেন্টটা অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়ামকে ইন্ডিকেট করে। তাই বিভিন্ন ধরনের গ্রিন ফুডের মধ্যে অর্থাৎ গ্রিন ভেজিটেবলস এর মধ্যে কিন্তু আমরা অনেকটা পরিমাণে ম্যাগনেসিয়াম পেয়ে থাকি। এবং ম্যাগনেসিয়ামের ফাংশনস গুলোর মধ্যে এক হচ্ছে আমার বোন ডেভেলপমেন্ট, সেকেন্ড আমার মাসল ইমপ্রুভ করতে হেল্প করে, মাসল বিল্ড আপ করতে হেল্প করে। নেক্সট ব্রেন ফাংশন এবং নার্ভ ফাংশনকে ভালো রাখে, অর্থাৎ अगेन এই সিগন্যালিং গুলোকে ভালো রাখে, ডিএনএ ফরমেশনে হেল্প করছে। এবং হার্ট রেটটাকে মেনটেন করছে, হার্ট রেটকে ফ্ল্যাকচুয়েট হতে দেয় না। তাই যদি ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি হয় তাহলে দেখা যাবে, যেহেতু আমার মাসল হেলথকে মেনটেন করছিল, যদি ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি হয় দেখা যাবে মাসল ক্র্যাম্পস, প্রচন্ড ভাবে মাসল ক্র্যাম্পস দেখা যাবে। যেহেতু ব্রেন এবং নার্ভ সিস্টেমটাকে ইমপ্রুভ করছিল, তাই ডেফিসিয়েন্সি হলে দেখা যাবে ইনসমনিয়ার প্রবলেম, স্ট্রেস, একটা কনফিউশন স্টেট, এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। এবং হার্ট হেলথকে ভালো রাখছিল, তাই সেটা যদি ডেফিসিয়েন্সি যদি হয়, ইরেগুলার হার্টবিট দেখা যাবে, ব্লাড প্রেশারের একটা টেন্ডেন্সি চলে আসবে। এই সমস্যাগুলো কিন্তু আমরা দেখতে পাবো যদি ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্ট হয়ে যায়। বাট এগুলোর এগুলোর এক্সেস হওয়ার কোনো চান্স থাকে না। ঠিক আছে? নেক্সট যেটা সেটা হচ্ছে ইলেকট্রোলাইটস বলি এদের। কি কি? সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড, এই তিনটে মিনারেলসকে একসঙ্গে বলা হয় ইলেকট্রোলাইট, কারণ এরা আমাদের বডিতে ওয়াটার ব্যালেন্সকে মেনটেন করে। আমাদের শরীরের মধ্যে তো প্রচুর সেল রয়েছে এবং এই যে সেলগুলো রয়েছে সেলগুলো কিন্তু অ্যাকচুয়ালি সেলের ভিতরে এবং সেলের বাইরে দুটো দিকেই কিন্তু ফ্লুইড রয়েছে। সেলের ভিতরে যে ফ্লুইডটা রয়েছে ও তার নিজের মতন করে ভিতর থেকে একটা প্রেসার দিচ্ছে, এবং সেলের বাইরে যে ফ্লুইডটা রয়েছে সেটাও তার মতন করে বাইরে থেকে একটা প্রেসার দিচ্ছে, যার ফলে একটা নর্মাল অসমোটিক প্রেসার সেটা মেনটেন হচ্ছে।
যে কারণে সেলগুলো নিজের ফাংশন করতে পারে। সেলের ভিতরে যে ফ্লুইডটা থাকে তার মধ্যে থাকে পটাশিয়াম বা কে প্লাস পটাশিয়াম মিনারেলসটা থাকে সেলের ভিতরে, এবং সেলের বাইরে থাকে সোডিয়াম। সোডিয়াম আবার একা কাজ করে না, সোডিয়ামের সাথে সবসময় থাকে ক্লোরিন। ইনফ্যাক্ট পটাশিয়ামের সাথেও থাকে পটাশিয়াম ক্লোরাইড হিসেবে KCl, এবং সোডিয়ামের সাথে থাকে NaCl, এইভাবে থাকে। এবার এদের কাজটা কি হয়, এরা মেজরলি আমাদের বডির ওয়াটার ব্যালেন্সটাকে মেনটেন করে এবং বডিকে ডিহাইড্রেটেড হতে যায় না বা ওয়াটার রিটেনশন হতে দেয় না। যদি দেখা যায় যে সোডিয়ামের ফাংশনের কথা বলি, সোডিয়াম জেনারেলি আমার নার্ভ ইম্পালসেস গুলোকে মেনটেন করে। শুধু সোডিয়াম না, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, এরা তিনজনেই একসঙ্গে নার্ভ ইম্পালসেস গুলোকে মেনটেন করতে পারে। আমি কখন কি করব, কখন কি কাজ করব, কিভাবে কথা বলবো, আমার কথাটা জড়িয়ে না যায়, এই যে বিষয়গুলো, এগুলোকে মেনটেন করে এই ইলেকট্রোলাইটস গুলো। আমি কিভাবে হাঁটবো, আমার হাঁটাটা স্টেডিলি হবে নাকি আমি টলবো হাঁটার সময়, এটা মেনটেন করে এই ইলেকট্রোলাইটস। এবং যে কারণে যদি সোডিয়ামের ডেফিসিয়েন্সি হয়ে যায় তাহলে এই অবস্থাটাকে বলা হয় হাইপোন্যাট্রেমিয়া। যদি ডেফিসিয়েন্সি হয়, হ্যাঁ, কমে গেলে, সোডিয়াম যদি কমে যায় তাহলে আমরা বলবো হাইপোন্যাট্রেমিয়া। যদি বেড়ে যায় তাহলে বলবো হাইপার, অর্থাৎ হাইপারন্যাট্রেমিয়া। হাইপোন্যাট্রেমিয়া হলে কি হবে, একটা ঝিমুনি ভাব তৈরি হবে, মাথা ঘুরতে থাকবে, কিছু কথা মানে কোনো কিছু বুঝতে পারবো না, সেন্স করতে পারবো না ঠিক করে, মাথা ঝিমঝিম করবে, ক্র্যাম্পস হতে থাকবে, মাথা মানে পুরো বডিতে একটা মাসেল ক্র্যাম্পস হবে, ঠিক আছে। এবং একটা সময় এটা ফাইনালি একটা কোমা স্টেজেও চলে যেতে পারে, সিজারিয়ান স্টেজে চলে যেতে পারে, খিঁচুনি হতে পারে, কারণ বডি এক্সট্রিমলি ডিহাইড্রেটেড হয়ে গেছে, ঠিক আছে। এই অবস্থায় কি করতে হয়, নুন দিতে হয়, বা প্রেশার কমে যায়। অ্যাকচুয়ালি লো প্রেশারেও কি হয়, নুনটা বেশি করে দিতে হয়, কারণ খাবার যে নুন, যেটা টেবিল সল্ট, তার মধ্যে কিন্তু সোডিয়াম ক্লোরাইডই থাকে, তাই সেটা দিলেই এনাফ। যদি সোডিয়াম বেড়ে যায়, অর্থাৎ যদি হাইপার ন্যাট্রেমিয়া হয়, হাইপার ন্যাট্রেমিয়া হলে কি হবে, দেখা যাবে হাইপার টেনশন, অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে যাবে, ঠিক আছে। এই সমস্যাটা আমরা দেখবো। নেক্সট পটাশিয়াম। পটাশিয়াম যদি কমে যায় তাহলে হয় হাইপোক্যালেমিয়া, ঠিক আছে। আচ্ছা, দুটোর মধ্যে একটু ডিফারেন্স। পটাশিয়াম হচ্ছে কে, পটাশিয়ামের যে সংকেত সেটা হচ্ছে কে, এবং এটাকে আমরা লিখি হাইপোক্যালেমিয়া, কে দিয়ে। হাইপোক্যালেমিয়া মানে ব্লাডে যখন পটাশিয়াম কমে গেল, অথবা হাইপার ক্যালেমিয়া যদি বেড়ে যায়। কেন এটা লিখছি, ক্যালসিয়ামের ক্ষেত্রেও নামটা অনেকটা সেম, ক্যালসিয়ামের সংকেত হচ্ছে Ca। ক্যালসিয়াম যদি কমে যায় তাহলে ওকে বলা হয় হাইপোক্যালসেমিয়া, এবং হাইপার ক্যালসেমিয়া, যদিও হাইপার ক্যালসেমিয়া খুব একটা হয় না, হাইপোটাই হতে পারে। তো দুটোর মধ্যে একটু বেসিক ডিফারেন্স রয়েছে, এটা হচ্ছে ক্যালেমিয়া আর এটা হচ্ছে ক্যালসেমিয়া, আর দুটোর স্পেলিংটাও আলাদা, তো সেটা যাতে গুলিয়ে না যায় কারণ। তো হাইপোক্যালেমিয়া হলেও কিন্তু সমস্যাটা ওই সেম আসে, যে কনফিউশন স্টেট তৈরি হয়, আমরা ভুলে যেতে থাকি কি বলছি কি করছি, সেটা ভুলে যেতে থাকি, ভীষণ ভাবে একটা কনফিউশন সিচুয়েশন তৈরি হয়, মাসেল ক্র্যাম্পস হয়, মাথা ঘুরতে থাকে, মাথা ঝিমঝিম করতে থাকে, এই সমস্যাগুলো হয়। আর যদি হাইপার ক্যালেমিয়া হয়, হাইপার ক্যালেমিয়া হলে তখন কিন্তু আমাদের কিডনি ফেলিওরের চান্স বা হার্ট ফেলিওরের একটা চান্স থাকে। তবে পটাশিয়াম ভীষণ ইম্পর্টেন্ট আমাদের ব্লাড প্রেশারকে মেনটেন করার জন্য, মানে পটাশিয়ামে ব্লাড প্রেশার রিডিউস হয় আর সোডিয়ামে ব্লাড প্রেশার ইনক্রিজ করে।
তাই এই দুটোর ব্যালেন্স যদি ঠিক থাকে তখন আমার ব্লাড প্রেশারটা মেনটেন হয়। যদি কারোর ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে তাকে সোডিয়ামটাকে রেস্ট্রিক্ট করে পটাশিয়াম যুক্ত খাবারের উপরে জোর দিতে হয়। পটাশিয়াম যুক্ত খাবার আমরা কি থেকে পাই? বিভিন্ন ধরনের লিফি ভেজিটেবলস এর মধ্যে আমরা পটাশিয়াম পেয়ে যাই। এছাড়াও ফ্রুটস এর মধ্যে পটাশিয়াম পাই। খুব বেশি পরিমাণে যদি ফ্রুটস এর মধ্যেও বলি তাহলে সব থেকে বেশি পটাশিয়াম পাওয়া যায় কলা এবং কোকোনাট ওয়াটারের মধ্যে। এছাড়াও বাকি সমস্ত ফলেতেই কিন্তু আমরা পটাশিয়ামকে পাই। আর বিভিন্ন ধরনের লিফি ভেজিটেবলস, যত শাকসবজি রয়েছে, যত শাক জাতীয় খাবার রয়েছে তার মধ্যেও আমরা পটাশিয়ামকে পাই। এই ধরনের খাবারগুলো যদি আমরা রেগুলার বেসিসে নিই তাহলে কিন্তু আমাদের ব্লাড প্রেশারটা মেনটেন হবে। কারণ সোডিয়াম আমরা নিচ্ছি, সোডিয়াম কিন্তু আমরা বন্ধ করি না। এক তো হচ্ছে যে খাবারগুলো আমরা খাচ্ছি, ন্যাচারাল যে ফুডগুলো সেগুলোর মধ্যে সোডিয়াম রয়েছে, যদি অ্যানিমাল ফুড নিই তার মধ্যে সোডিয়াম রয়েছে, প্লাস আমরা রান্নায় আলাদা করে নুন অ্যাড করছি, ফলে সোডিয়ামটা কিন্তু আমাদের বডিতে বাড়তে পারে। বাট পটাশিয়াম আমি যদি না খাই তাহলে বাড়বে না, তাহলে সেটা আমাকে নিতে হবে। ঠিক আছে, এগুলো বোঝা গেল? এগুলোর মধ্যে কোনো প্রশ্ন কারোর? নো ম্যাম। ওকে, ভেরি গুড। ম্যাম বিপি বাড়ানো কমানোটা বলবেন। কোনটা বলুন? বিপি? বিপির হ্যাঁ, কথা বললেন? আচ্ছা, ব্লাড প্রেশারের ক্ষেত্রে কি হয়, এই যে সোডিয়ামের কাজ হচ্ছে জল ধরে রাখা। দেখবেন বর্ষাকালে কি হয়, নুনের কৌটো রাখলে নুনের কৌটোটা ভিজে হয়ে যায়, ওয়াটার রিটেনশন হয়, সেখানে জলটাকে ধরে রাখে। তো সোডিয়ামের কাজটাই হচ্ছে তাই, জলটাকে ধরে রাখে, অ্যাবজর্ব করে নেয় খুব তাড়াতাড়ি। তাই যদি আমার বডিতে সোডিয়াম বেড়ে যায় বা সোডিয়াম যদি নর্মালি থাকে, বেশি থাকে যদি, তাহলে আমার ওয়াটার রিটেনশন হবে, জলের পরিমাণ বাড়বে, লিকুইডের পরিমাণ বাড়বে। লিকুইডের পরিমাণ বাড়বে মানে আমার ব্লাড প্রেশার বাড়বে। ঠিক আছে, হাইপার টেনশনের সমস্যা আসবে। whereas পটাশিয়াম আমার বডিতে ওয়াটার ব্যালেন্সটাকেই মেনটেন করছে, কিন্তু পটাশিয়াম কি করে, আমার ব্লাড প্রেশারটাকে রিডিউস করতে হেল্প করে। মানে এই যে এক্সট্রা যে ওয়াটার যেটা বডিতে জমে রয়েছে সেটাকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। তাই জন্য আমার পটাশিয়ামটা দরকার, যাতে আমার ব্লাড প্রেশারটা আমি কমাতে পারি। এবার আমি যদি আমার রেগুলার ডায়েটের মধ্যে সোডিয়াম এবং পটাশিয়ামকে ব্যালেন্স করে নিই তাহলে আমার ব্লাড প্রেশার মেনটেন হবে। যদি দেখা যায় আমি পটাশিয়াম যুক্ত খাবার একদম নিচ্ছি না, শুধু সোডিয়াম নিচ্ছি, তাহলে আমার ব্লাড প্রেশার কিন্তু বাড়তেও পারে। এখন নাও বাড়তে পারে, কিন্তু পরবর্তীকালে আমার ব্লাড প্রেশার বাড়তেও পারে। এটা একটা কমপ্লিকেশন থাকে। এবং এই জন্যই আমরা পরবর্তীকালেও পড়বো কিডনি পেশেন্টদের ক্ষেত্রে পটাশিয়াম রেস্ট্রিক্ট করা হয়, সোডিয়াম এবং পটাশিয়াম দুটোই রেস্ট্রিক্ট করা হয়। কেন? কারণ পটাশিয়াম কি করবে, শরীর থেকে জল বের করে দিতে চাইবে। এই জল বেরোনোর রাস্তাটা হচ্ছে কিডনি। কিডনি যদি কাজ না করে, কিডনি ফেলিওর হয়েছে, কাজ করছে না, তাহলে জলটা কোথা থেকে বেরোবে? বেরোতে পারছে না, যার ফলে কিডনির উপর এক্সট্রা লোড পড়বে। অ্যাট দ্য সেম টাইম যদি সোডিয়ামও বেশি নিই, তখনও বিষয়টা এক, জল ধরে রাখছে শরীরের মধ্যে, তার মানে সেখানেও কিডনির উপরে বেশি চাপ পড়ে। সেই জন্য কিডনি পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় সোডিয়াম পটাশিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট একটা দিতে হয়। ঠিক আছে, বোঝা গেল এগুলো? হ্যাঁ ম্যাম, ওকে। বলছি কেউ আনমিউট হয়ে গেছেন একজন। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যালো ম্যাম। বলুন। ম্যাম বলছিলাম যদি এই যে বিভিন্ন লিফি ভেজিটেবলস, পাতা বা কুমড়ো পাতা, এগুলো তো আমরা খাচ্ছি, তাহলে এগুলো মানে জুস করে খাচ্ছি, তাহলে কি আগে থেকে একটু ভিজিয়ে রেখে তারপরে সেটাকে ধুয়ে খাবো, না ডাইরেক্ট খেলে অসুবিধা আছে? ডাইরেক্ট খেলে অসুবিধা নেই, ইউজুয়ালি এগুলোর মধ্যে আমরা খুব একটা এই অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর গুলো পাই না। ইউজুয়ালি আমরা স্পিনাচের মধ্যেই অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টরটাকে পেয়ে থাকি। ঠিক আছে, তার মানে লাউ কুমড়োর পাতাগুলো এগুলো অতটা অসুবিধা নেই, তাই তো? এগুলো খেতে ডাইরেক্ট পারি। করে না না, শুধু একটু ভালোভাবে আমাদেরকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ তার মধ্যে প্রচুর ইমপিউরিটিস তো থাকেই। কারণ ধরুন মানে ইনসেকটিসাইড, পেস্টিসাইড এগুলো তো মিক্স হচ্ছেই। যদি না আমি জানছি যে তার পিউরিটি কতটা, যদি সেটা আমরা না জানি
তাহলে তো তার মধ্যে প্রচুর কেমিক্যালস রয়েছে, তাই সেটাকে আমরা একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে পারি, বা জাস্ট কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে তারপরে সেটাকে ইউজ জলে না করতে এমনি পারি। এমনি গরম জলে, জলে এমনি না? জলেও ভিজাতে পারি। গরম জলের ঠিক আছে, প্রয়োজন ঠিক নেই খুব একটা। খুব যদি আমরা জানি যে একদমই জানি না, এবং আমি জানি যে আমি বাজার থেকে যেটা কিনে আনছি তার মধ্যে অ্যাকচুয়ালি মানে সবুজ রংটাকে রাখার জন্য তার মধ্যে কেমিক্যালস ইউজ করা হচ্ছে, তাহলে আমাকে গরম জলে ভেজাতে হবে। তখন আমি অবশ্যই সেটা কাঁচা খাবো না, তখন আমাকে গরম জলে সেটা ভিজিয়ে রাখতে হবে। আর যদি সেরকম ব্যাপার না থাকে তাহলে আমরা প্লেন ঠান্ডা জলেই ভেজাতে পারি, মানে নর্মাল ওয়াটারই আমরা ভেজাতে পারি সেটা। হ্যাঁ, ঠিক আছে ম্যাম। আচ্ছা, এরপরে মাইক্রো মিনারেলস এর কথা বলবো। আচ্ছা, মাইক্রো মিনারেলস গুলো আচ্ছা না, মাইক্রো মিনারেলস গুলো আজকে স্টার্ট করলে আমরা শেষ করতে পারবো না। ইনফ্যাক্ট মাইক্রো মিনারেলস গুলো নিয়ে তাহলে আমরা আবার পরের দিনকে আলোচনা করতে পারবো। ঠিক আছে, আজকে আমরা ম্যাক্রো মিনারেলস গুলো নিয়েই জানি, এর পরের দিন তাহলে মাইক্রো গুলো নিয়ে আলোচনা করছি। আচ্ছা, ম্যাক্রো গুলোর মধ্যে আর কারো কোনো সমস্যা, কোনো ডাউট কিছু মনে হচ্ছে? ম্যাম কারোর কোনো পটাশিয়াম প্রশ্ন কিছু লাগছে? কলা ছাড়া আর কিছু আছে বললেন? কোকোনাট ওয়াটার, ডাবের জল বা নারকেলের জল, এটার মধ্যে আমরা পাই পটাশিয়ামকে। ম্যাম এটিপির ফুল ফর্মটা? কি এটিপির ফুল ফর্ম জানেন না? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। হ্যাঁ, এই যে ফসফেট বলছি, সেই ফসফেট হচ্ছে পটাশিয়াম থেকে, সরি, ফসফরাস থেকে এসেছে। এটিপি বা এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, যেটা ডাইফসফেট মানে হচ্ছে দুটো ফসফেট গ্রুপ রয়েছে, আর ট্রাইফসফেট মানে হচ্ছে তিনটে ফসফেট গ্রুপ রয়েছে। তো যখন আলটিমেটলি এডিপি এর সাথে একটা পিআই মানে একটা ফসফেট যখন যোগ হয়, যোগ হয়ে তৈরি হয় এটিপি। বিষয়টা এইরকম হয়। এডিপি প্লাস পিআই, পিআই হচ্ছে ফসফেট গ্রুপ, সেখান থেকে তৈরি হয় এটিপি। এইটা কোথায় থাকে? এটা থাকে আমাদের সেলের মধ্যে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। এবং এই এটিপি কেই বলা হয় এনার্জি কারেন্সি। মানে যখনই আমার প্রয়োজন হবে তখনই আমি কিন্তু এখান থেকে এনার্জি নিতে পারবো, এবং সেই জন্য সেলের এই মাইটোকন্ড্রিয়াকে আমরা পাওয়ার হাউস অফ দি সেল বলে থাকি। মাইটোকন্ড্রিয়ার মধ্যে সমস্ত এনার্জি স্টোর করা থাকে, ওই জন্য ওকে বলা হয় পাওয়ার হাউস। এই পাওয়ার হাউসটা তখনই পাওয়ার হাউসে পরিণত হবে যখন আমার ডায়েটের মধ্যে ফসফরাস থাকবে। ওকে, বোঝা গেল এগুলো? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড। তো এই গেল ম্যাডাম, আমাদের ম্যাক্রো মিনারেল। বলুন। ম্যাডাম কিছু আপনি যে বলছেন কি? বললেন যে, হুম। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম বলছি যে আপনি বললেন যে ডেফিসিয়েন্সি হলে, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হলে যখন আমাদের বোন থেকে নিয়ে নিচ্ছে, তাহলে হুম। এইটার থেকে কি ওই হাড়ের ক্ষয় যেটা আমরা বলছি, এইটা কি এই হ্যাঁ। এই প্রবলেমটা থেকে যাচ্ছে? হ্যাঁ, ওটাই তো বললাম যে ধরুন 1% নিয়ে নিলে আপনি বুঝতে পারলেন না, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে প্রতিদিন যদি 1% করে করে, মানে আপনার ব্লাডেতে ক্যালসিয়ামটা কখন আসবে? যখন আপনি খাবার থেকে ক্যালসিয়াম নিচ্ছেন। যখন খাবার থেকে ক্যালসিয়াম নিচ্ছেন না, তখনই তো সে স্টোর রুম থেকে ক্যালসিয়ামকে নিতে থাকবে। কিন্তু আপনি টিল নাও খাবার থেকে ক্যালসিয়াম নিচ্ছেন না, তাহলে রোজ আপনার হাড় থেকে 1% করে ক্যালসিয়াম কমতে থাকছে। তার ফলে হাড়টা ফাঁপা হয়ে যাচ্ছে, কারণ ক্যালসিয়াম স্টোর হতেই পারছে না আর সেখানে। হাড়টা তখন ফাঁপা হয়ে যাচ্ছে, এবং যে কারণে হচ্ছে অস্টিওপোরোসিস, অর্থাৎ হাড়ের মধ্যে ফাঁক গুলো, পোরস গুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে, হাড় দুর্বল হয়ে যাচ্ছে, এবং যার কারণে ফ্র্যাকচার হওয়ার চান্স, পেন, এই প্রবলেম গুলো হচ্ছে। অল্প আঘাতেই ভেঙে যাওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে তাতে। ঠিক আছে? ওকে ম্যাম, ম্যাডাম। এই যে অস্টিওপোরোসিসের কি অস্টিওআর্থ্রাইটিস কে একই নিয়ম? অলমোস্ট সেম। যখন আপনার মানে অস্টিওম্যালেশিয়াটা সিভিয়ার স্টেজে চলে যায়, তখনই তো অস্টিওপোরোসিস হয়। তো সেই স্টেজটাই আমরা বলে থাকি অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস। আমি ওটাই বললাম, সেই স্টেজটাকে আমরা বলে থাকি অস্টিওআর্থ্রাইটিস।
যখন সিভিয়ার স্টেজে চলে যায়। কোন খাবার থেকে পাওয়া যায় সেটা রেগুলার খাবার রেগুলার নিতে গেলে? কোনগুলো, কোনটার ক্ষেত্রে বলছেন? ওই অস্টিওআর্থ্রাইটিস বা ক্যালসিয়ামের যে পুরোসিসের সোর্স গুলো রয়েছে, ক্যালসিয়ামের যে ক্যালসিয়াম। সোর্সেস গুলো, ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? এটা বেশ, তাহলে আশা করি ম্যাক্রো মিনারেলস গুলো সবার কাছেই ক্লিয়ার হয়েছে। তাহলে এটা আপনারা রিভাইজ করুন। এরপরে তাহলে আমরা মাইক্রো মিনারেলস গুলোকে কমপ্লিট করব। ওকে, আজকের মতন তাহলে আমরা ক্লাসটা এখানেই কমপ্লিট করব। নেক্সট দিন কি তাহলে আবার মাইক্রো মিনারেলস নিয়ে শুরু করছি আমাদের ক্লাস। ওকে, থ্যাংক ইউ Hello? সবাইকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, হ্যাঁ বলুন। ম্যাডাম, এই যে ডিস্ক প্রলাপসটা কি করে হয়? এই যে ডিস্ক গুলো আমাদের যে ভার্টিব্রাটা, ওটা আলাদা, ওইটা ওটা আলাদা। ওটা তো মিসপ্লেস হচ্ছে, মানে মিসপ্লেস বলতে পজিশনস গুলো চেঞ্জ হয়ে যায়। ওটা হচ্ছে ধরুন আমাদের বোনস গুলো, এখানেও বোনস এর কাজ রয়েছে। স্ট্রেংথেনিং যখন হ্যাঁ। হচ্ছে না, বোনস গুলো অনেক বেশি স্ট্রং থাকছে না, তখন ও ওর নিজের জায়গাটা ধরে রাখতে পারে না, যার ফলে তার মানে পজিশনটা, মানে একটার উপরে আরেকটা ডেস্ক বা নার্ভের উপরে উঠে আসে। এই যে সমস্যাগুলো হয় সেটা আমরা দেখতে পাই। এখানেও বোনসের ব্যাপার রয়েছে, তবে এটা মেইনলি হয় ধরুন আমাদের কোথাও কোনো ফ্র্যাকচার হলো, কোনো আঘাত লাগলো, বা হয়তো এক্সারসাইজ করতে গিয়ে লেগে গেল। তার মানে কি বোনসটা আগে থেকেই দুর্বল ছিল, এবং যখন আমি সেই জায়গার মুভমেন্টটা বেশি করছি তখন বোনস সেই মুভমেন্টটাকে নিতে পারে, কারণ সে দুর্বল, সেটা স্ট্রাকচারটাকে ধরে রাখতে পারে, যার ফলে এই সমস্যাটা হয়েছে, স্লিপ ডিস্কের যে প্রবলেমটা বলছে। হ্যাঁ, ঠিক ঠিক, ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতন আমরা কমপ্লিট করছি এখানে। হ্যাঁ, নেক্সট দিন আবার দেখা হচ্ছে তাহলে সবার সাথে। Bye, ma'am. ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।